ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে টপিকটি আলোচনা করব তা হলো লিঙ্গ সংযোজিত বংশগতি বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হিমোফিলিয়া রোগ সম্পর্কে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিও, যাতে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। স্টুডেন্টস, হিমোফিলিয়া রোগটি জানার পূর্বে আমাদেরকে দুটো টপিক জানতে হবে। একটি হলো অটোজোমাল জিন, আরেকটি হলো হল্যান্ড্রিক জিন। একটি হলো অটোজোমাল জিন, আরেকটি হলো হল্যান্ড্রিক জিন। দেখো অটোজোমাল জিন জিনিসটি কি। দেখো অটোজোম আমরা জানি আমাদের দেহে 22 জোড়া বা 44টি আমাদের অটোজোম রয়েছে এবং দুটি সেক্স ক্রোমোজোম। আমরা যদি মেল দেখি একটি এক্স একটি ওয়াই, এই দুটি সেক্স ক্রোমোজোম। আচ্ছা, এই যে 44টি অটোজোম, এই অটোজোমে যে সমস্ত জিন থাকে তাদেরকে বলা হয় কি অটোজোমাল জিন। এই সমস্ত জিনগুলি যে সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে সেগুলি হলো মাথার টাক বা বন্ডনেস, এছাড়াও অ্যালবিনিজম, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে অটোজোমাল জিন। অপরদিকে আমরা যদি এই সেক্স ক্রোমোজোম এই ওয়াই যদি দেখি, এই ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে তাদেরকে বলা হয় কি এই হল্যান্ড্রিক জিন। তাহলে এই ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যে শুধুমাত্র লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করবে তাই নয়, এছাড়াও এরা অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন ধরো এরা পুরুষের কর্ণের লোম এই বৈশিষ্ট্যটি কী করে নিয়ন্ত্রণ করে। তাহলে অটোজোমে অবস্থিত জিনগুলিকে অটোজোমাল জিন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলা হয় হল্যান্ড্রিক জিন। এরপর আমরা দেখব এই এক্স ক্রোমোজোম। এই এক্স ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে তাহাকে বলা হয় কি লিঙ্গ সংযোজিত জিন। লিঙ্গ সংযোজিত জিন বা বলা হয় কি সেক্স লিঙ্কড জিন। তাহলে লিঙ্গ সংযোজিত জিন জিনিসটি কি হলো, যে সমস্ত জিন কোন ক্রোমোজোমে থাকবে, কেবলমাত্র এক্স ক্রোমোজোমে থাকবে, সেই সমস্ত জিনগুলোকে কি বলা হবে লিঙ্গ সংযোজিত জিন। যেমন ধরো এই এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যে শুধুমাত্র লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করবে তা কিন্তু নয়। এই এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি আদার্স আরও কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেগুলি আমরা জানব। তাহলে ধরো এটি হলো একটি এক্স ক্রোমোজোম, এটি ধরো একটি ওয়াই ক্রোমোজোম, এটি একটি এক্স ক্রোমোজোম দীর্ঘ রৈখিক বরাবর, এটি হচ্ছে কি একটি ওয়াই ক্রোমোজোম। দেখো এই এক্স ক্রোমোজোমে একটি জিন থাকে, ধরো এটা ক্যাপিটাল এইচ অর্থাৎ প্রকট জিন। এই জিনটি স্বাভাবিক অবস্থায় একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যা হলো রক্ত তঞ্চনে সাহায্য করে। কিসে সাহায্য করে? রক্ত তঞ্চন প্রক্রিয়া, অর্থাৎ কোনো স্থান কেটে গেলে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ করে। রক্তক্ষরণ বন্ধ করে কিসের মাধ্যমে? বিভিন্ন ফ্যাক্টর, আমরা জানি 13টি ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলি গঠন করে, রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলি গঠন করে কী করে রক্ততঞ্চনে সাহায্য করে। এছাড়াও আমরা আরও এক প্রকার জিন দেখব এক্স ক্রোমোজোমে রয়েছে, যেগুলি মানুষের লাল, নীল এবং সবুজ বৈশিষ্ট্য চিনতে সাহায্য করে। তাকে ধরো আমরা ক্যাপিটাল সি দিয়ে দেখলাম। তাহলে এই ক্যাপিটাল সি অর্থাৎ প্রকট এবং এই এইচ, এই জিনগুলি একাধারে রক্ততঞ্চন করে, একাধারে কি করতে সাহায্য করে লাল, নীল এবং সবুজ এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এক্স ক্রোমোজোমে অবস্থিত। তাহলে এই প্রকট জিনগুলি যদি কোনো কারণবশত মিউটেশন ঘটে যায়, তাহলে এই জিনে যদি মিউটেশন ঘটে যায় সেটি প্রচ্ছন্ন জিনে পরিণত হয়ে যাবে। কেমন জিনে পরিণত হলো এতক্ষণ পর? প্রচ্ছন্ন, স্মল সি। যদি এই প্রকট এই জিনটি প্রচ্ছন্ন জিনে পরিণত হয়ে যায় তাহলে এই রক্ততঞ্চন ঘটিয়েছিল এতক্ষণ, এখন কিন্তু আর রক্ততঞ্চন ঘটাতে পারল না। তাহলে এই এক্স ক্রোমোজোমে মিউটেশনের ফলে যে প্রচ্ছন্ন জিন তৈরি হয় তার প্রভাবে রক্ততঞ্চন বিলম্বিত হয়, অর্থাৎ রক্ততঞ্চন ঘটে না, যার প্রভাবে একটি রোগ তৈরি হয় যা হলো হিমোফিলিয়া রোগ।
অর্থাৎ এক্ষেত্রে কি হয়, রক্ত তঞ্চিত হয় না, অর্থাৎ কাটা স্থান থেকে রক্ত বেরোতেই থাকে, কখনোই রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত জমাট বাঁধে না। অপরদিকে এই যে স্মল ক্যাপিটাল সি, এই জিনটি কি করেছিল, লাল, নীল এবং সবুজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেছিল। অর্থাৎ মানুষ যাতে এই লাল, নীল, সবুজ বৈশিষ্ট্য চিনতে পারে চোখের দ্বারা, সেই বৈশিষ্ট্যটি অর্থাৎ লাল, নীল, সবুজ বৈশিষ্ট্য যাতে চিনতে পারে, তার জন্য বিশেষ প্রোটিন তৈরি করেছিল এই ক্যাপিটাল সি জিনটি। যদি এই ক্যাপিটাল সি জিনটিতে যদি মিউটেশন ঘটে যায়, সেটি তখন পরিণত হবে কোন জিনে, প্রচ্ছন্ন জিনে পরিণত হয়ে গেল। তাহলে মিউটেশন ঘটে যেই প্রচ্ছন্ন জিনে পরিণত হয়ে গেল প্রকট থেকে, তাহলে এতক্ষণ পর ব্যক্তিটি আর লাল, নীল, সবুজ এই রঙটি চিনতে পারবে না। যদি এই লাল, নীল, সবুজ রঙটি চিনতে না পারে, তাহলে ওই ব্যক্তিটির বিশেষ এক প্রকার রোগ দেখা দিবে, যেটাকে বলা হবে কি, বর্ণান্ধতা। তাহলে লিঙ্গ সংযোজিত জিনে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি, লিঙ্গ সংযোজিত জিন কি বলছি, এক্স ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলো হচ্ছে কি, লিঙ্গ সংযোজিত জিন। তাহলে এই লিঙ্গ সংযোজিত জিন এখানে যদি মিউটেশনের ফলে প্রকট জিন থেকে প্রচ্ছন্ন জিন তৈরি হয়ে যায়, ফলে এই বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয়, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। দেখো এই যে লিঙ্গ সংযোজিত জিনগুলি, ধরো এই এক্স ওয়াই, এটি ধরো একটি পিতা বা জনিত্রী জনু, বা ধরো এটি জনিত্রী জনু, বোঝা গেল। তাহলে এই জনিত্রী জনু থেকে যখন অপত্য জনু তৈরি হবে, তাহলে এই যে ত্রুটিগ্রস্ত জিনগুলি অর্থাৎ প্রচ্ছন্ন যে জিনগুলি বংশ পরম্পরায় অপত্যে স্থানান্তরিত হবে, তাহলে এই অপত্য থেকে তার অপত্য এইভাবে স্থানান্তরিত হবে। তাহলে এই লিঙ্গ সংযোজিত জিন অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যদি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, তাহাকে বিশেষ একটি টার্মে জানা যায়, বলা হয় কি, লিঙ্গ সংযোজিত বংশানুসরণ। লিঙ্গ সংযোজিত বংশানুসরণ, বা ইংরেজিতে বলা হয় কি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। বা বলা হলো কি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। দেখো পরীক্ষায় কোশ্চেন আসে লিঙ্গ সংযোজিত বংশানুসরণ কি, তাহলে আমরা কি বলবো, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যদি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা কি বলবো, লিঙ্গ সংযোজিত বংশানুসরণ। তাহলে কোন বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় স্থানান্তরিত হবে এই এক্স ক্রোমোজোমে অবস্থান করে, অবশ্যই বর্ণান্ধতা এবং অবশ্যই হিমোফিলিয়া। তাহলে এই হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কোন ক্রোমোজোমে অবস্থান করে, এদের জিনগুলি এক্স ক্রোমোজোমে, সেই কারণে এদেরকে কি বলা হবে, সেক্স লিঙ্কড বা লিঙ্গ সংযোজিত এক্স ক্রোমোজোমে অবস্থিত বলে। এবং এদের জিনগুলি কেমন প্রকৃতির, প্রচ্ছন্ন প্রকৃতির। তাহলে সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন কোন বৈশিষ্ট্য দুটি, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। অর্থাৎ লিঙ্গ সংযোজিত বংশানুসরণে দুটি রোগ হচ্ছে, উদাহরণ কি, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। এই বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে থাকে, সেই জন্য এদেরকে কী বলা হলো, সেক্স লিঙ্কড বা লিঙ্গ সংযোজিত। এবং কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই কারণে পরীক্ষায় কোশ্চেন আসে যে একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের উদাহরণ দাও, তখন বলতে হবে কি, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। তাহলে এই ভিডিওতে আমরা এই হিমোফিলিয়া সম্পর্কে জানবো, পরের ভিডিওতে আমরা বর্ণান্ধতা সম্পর্কে উল্লেখ করব। তাহলে এই হিমোফিলিয়া রোগটি কি, তা এবার আমরা প্রথমত একটু জেনে নেব। হিমোফিলিয়া, দেখো হিমোফিলিয়া হলো একটি সেক্স লিঙ্কড বা লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন, অর্থাৎ এর জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত, এটি হচ্ছে কি, প্রচ্ছন্ন। তাহলে এই সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত যে রোগের ফলে কি হয়, রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ কি হয়, রক্ত তঞ্চিত হয় না। এইরূপ অবস্থাকে যে রোগ দ্বারা চিহ্নিত করা হয় তাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া কি বলা হলো, সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত যে রোগ, যেখানে রক্তক্ষরণ বন্ধ হয় না বা রক্ত তঞ্চিত হয় না, তাকেই আমরা বলবো কি, হিমোফিলিয়া। দেখো রক্ত তঞ্চিত হওয়ার জন্য 1 থেকে 13টি
13 এক থেকে 13টি ফ্যাক্টর দরকার হয় রক্ত তঞ্চিত হওয়ার জন্য। এই রক্ত তঞ্চিত হওয়ার জন্য যে 13টি ফ্যাক্টর রয়েছে তাদের মধ্যে কোনো না কোনো ফ্যাক্টর যদি তৈরি না হয় তার ফলে এই কি হয়ে যেতে পারে, হিমোফিলিয়া রোগ তৈরি হয়ে যেতে পারে। তাহলে কোন ফ্যাক্টরটি অনুপস্থিত অর্থাৎ কোন ফ্যাক্টরটি উপস্থিত হয়নি সে তার উপর নির্ভর করে এই হিমোফিলিয়াকে 3টি টাইপে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 3টি প্রকারভেদে বিভক্ত করা হয়েছে। একটি হলো হিমোফিলিয়া এ, দ্বিতীয়টি হলো হিমোফিলিয়া বি, তৃতীয়টি হলো হিমোফিলিয়া সি। তাহলে কিসের ওপর নির্ভর করে ভিত্তি করে এই 3টি প্রকারভেদ করা হলো, যে এই 1 থেকে 13টির মধ্যে কোন ফ্যাক্টরটি অনুপস্থিত, কোন ফ্যাক্টর অনুপস্থিতির ফলে যে হিমোফিলিয়াটি হয় সেই কোন ফ্যাক্টরটি অনুপস্থিত তার উপর নির্ভর করে এই 3 প্রকার থ্যালাসেমিয়া হিমোফিলিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। স্টুডেন্টস দেখো, হিমোফিলিয়ার 3টি প্রকারভেদ হিমোফিলিয়া এ, বি, সি কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে এই 3টি হিমোফিলিয়া তৈরি হয় তা জানার পূর্বে আমাদেরকে একটু রিকল করে নিতে হবে রক্ততঞ্চন পদ্ধতি। এটি তোমরা ক্লাস 11-এ পড়েছো। এই রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে স্পেশাল একটি ক্লাস আমি পরে বানাবো, কিন্তু এখানে তোমাদেরকে একটু এই রক্ততঞ্চন পদ্ধতিটি রিকল করে নিতে হবে। দেখো, এই রক্ততঞ্চন পদ্ধতি দুটি ধাপে ঘটে। একটি হচ্ছে বহিস্থ পথ, আরেকটি হচ্ছে কি অন্তস্থ পথ, অর্থাৎ এক্ষেত্রে 2টি পথ রয়েছে। দেখো, কোনো কারণবশত আমাদের শরীরের মধ্যে যে কলা রয়েছে, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, এই সমস্ত কলাগুলির যদি কি হয়, ক্ষত সৃষ্টি হয়, কোনো কারণবশত যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষতিগ্রস্ত কলা থেকে কি তৈরি হবে, ক্ষতিগ্রস্ত কলার অনুযকৃকা নামক রক্তকণিকা থেকে তৈরি হবে থ্রম্বোপ্লাস্টিন নামক ফ্যাক্টর। এটি কত নম্বর ফ্যাক্টর? 3 নম্বর ফ্যাক্টর। তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর এতপর 7 ফ্যাক্টরকে সক্রিয় 7-এ পরিণত করবে। এই সক্রিয় 7 তোমার ক্যালসিয়াম আয়ন, যাকে ফ্যাক্টর বলা হয়েছে 4 নম্বর ফ্যাক্টর, এই ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় 10কে সক্রিয় 10-এ পরিণত করবে। এই যে সক্রিয় 10 ফ্যাক্টরে পরিণত করলো। তাহলে এখানে এই সক্রিয় 10 ফ্যাক্টরটি অতঃপর নিষ্ক্রিয় 5 ফ্যাক্টরকে সক্রিয় 5-এ পরিণত করলো। এরপর ওই সক্রিয় 5, এই যে দেখো সক্রিয় 5 এবং এই সক্রিয় 10 মিলে একটি সক্রিয় গঠন করলো, যেটাকে বলা হচ্ছে কি প্রোথ্রম্বিন সক্রিয় গঠন করলো। কে মিলে? 10, সক্রিয় 10 এবং সক্রিয় 5 মিলে এটি গঠন করলো। তাহলে এই সক্রিয় 10 এবং 5 এরপর কাকে সক্রিয় করবে? দেখো, প্রোথ্রম্বিন সক্রিয় গঠন করলো, যা এই প্রোথ্রম্বিনকে কিসে পরিণত করবে? থ্রম্বিনে পরিণত করবে। তাহলে এই প্রোথ্রম্বিন এই ফ্যাক্টরটি হচ্ছে 2 ফ্যাক্টর, যাকে কিসে পরিণত করবে? থ্রম্বিনে। এই থ্রম্বিন অতঃপর ফ্যাক্টর 1 অর্থাৎ ফাইব্রিনোজেনকে পরিণত করবে কিসে? ফাইব্রিন। তাহলে এই ফাইব্রিন হলো মাকড়সার জালের মতো গঠন। তাহলে এই ক্ষত স্থানটিতে এই ফাইব্রিন তন্তুগুলি, প্রোটিন তন্তুগুলি পরস্পর একটি মাকড়সা জালের মতো গঠন তৈরি করলো। এই জায়গায় এসে রক্তকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি, অনুযকৃকা সমস্তগুলো এসে কি হয়? জড়িয়ে যায়। ফলে কি হয়? রক্ত তঞ্চিত হয়। তাহলে আমরা বহিস্থ পথ দেখলাম কিভাবে রক্ত তঞ্চিত হয়, অর্থাৎ যখন কলা ক্ষতিগ্রস্ত হয় বা টিস্যু ক্ষতিগ্রস্ত হয় কিভাবে রক্তটি তঞ্চিত হয় আমরা দেখলাম। এরপর আমরা দেখব কি অন্তস্থ পথ। এখানে কি হয়? দেখো, এটি একটি রক্তবাহ, যেটাকে বলা যায় শিরা ধমনী বা রক্তজালক। এই রক্তজালক ধরো কোনো কারণবশত আমাদের কেটে গিয়েছে, তাহলে ওই রক্তজালক কি তন্তু দ্বারা গঠিত হয়? কোলাজেন তন্তু দ্বারা গঠিত। এই যে দেখো কোলাজেন তন্তু, ওই কোলাজেন তন্তুটি রক্তের সংস্পর্শে এসেছে। তাহলে যেই কোলাজেন তন্তুটি, এই যে দেখো ক্ষতিগ্রস্ত রক্তবাহ থেকে কোলাজেন তন্তু রক্তের সংস্পর্শে এসেছে, ওই কোলাজেন তন্তু নিষ্ক্রিয় 12 ফ্যাক্টরকে সক্রিয় 12 ফ্যাক্টরে পরিণত করেছে। এই সক্রিয় 12 এরপর নিষ্ক্রিয় 11কে সক্রিয় 11-এ পরিণত করেছে। ওই নিষ্ক্রিয় 11 এরপর 9 ফ্যাক্টরকে সক্রিয় 9 ফ্যাক্টরে পরিণত করলো, নিষ্ক্রিয় 9কে সক্রিয় 9। এরপর ওই সক্রিয় 9 নিষ্ক্রিয় 8কে সক্রিয় 8 ফ্যাক্টরে পরিণত করেছে। যার ফলে দেখো এই সক্রিয় 8টি আবার কাকে এসে এখানে সক্রিয় করেছে? নিষ্ক্রিয় 10কে সক্রিয় 10-এ। আবার ওই 10 নিষ্ক্রিয় 5কে কাকে সক্রিয় করেছে? সক্রিয় 5কে। এরপর দেখো এই সক্রিয় 10 এবং সক্রিয় 5 মিলে একটি প্রোথ্রম্বিন সক্রিয় গঠন করেছে, যা কাকে সক্রিয়করণ করবে? এই প্রোথ্রম্বিনকে সক্রিয় করে সেখান থেকে কি পরিণত করবে? থ্রম্বিন তৈরি করবে। এই থ্রম্বিন এতপর কাকে সক্রিয় করবে? ফ্যাক্টর 1 অর্থাৎ ফাইব্রিনোজেনকে কিসে কি করবে? সক্রিয় করলো।
ফলে কি তৈরি হলো ফাইব্রিন, অর্থাৎ ফাইব্রিন তন্তু এখানে কি হলো মাকড়সার জালের মতো কি তৈরি হয়ে গেলো ফাইব্রিন তন্তু। ওই জায়গায় এসে যদি কোনো রক্তকণিকা সঞ্চিত হয়, মানে জমাট বেঁধে রক্তকণিকাগুলি পরস্পর কি করে যায়, আটকে গিয়ে কি হয়ে যায়, রক্ত তঞ্চিত হয়, অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ হয়। তাহলে আমরা দেখব কোন ফ্যাক্টরটির অনুপস্থিতিতে এখানে এই 3 প্রকার হিমোফিলিয়া তৈরি হয়। দেখো প্রথমত বলা হয়েছে কি হিমোফিলিয়া এ। এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে এই 8 ফ্যাক্টরটি তৈরি হয় না। কোন ফ্যাক্টরটি তৈরি হয় না? 8 ফ্যাক্টর। আমরা দেখেছি এর জিনটি কোন ক্রোমোজোমে অবস্থান করে, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিন। এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন দ্বারা কি হচ্ছে, এই জিনটি যেই প্রচ্ছন্ন হয়েছে তার কারণে এই 8 ফ্যাক্টরটি তৈরি হলো না। যেই 8 ফ্যাক্টরটি তৈরি হলো না, যার ফলে যে হিমোফিলিয়া তৈরি হয় যাকে বলা হয়েছে কি হিমোফিলিয়া এ। এক্ষেত্রে কোন ফ্যাক্টরের অভাবে ঘটে? 8 ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ হয়। একে আরও একটি নাম দেওয়া হয়, বলা হয় কি ক্লাসিক হিমোফিলিয়া। তাহলে এর জিনটি কোন ক্রোমোজোমে অবস্থিত? এক্স ক্রোমোজোমে, অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কে হিমোফিলিয়া এ। এরপর তাহলে আমরা 8 নম্বর ফ্যাক্টর যেই অনুপস্থিত, তাহলে এই 8 থেকে সক্রিয় 10 তৈরি হবে না, তাহলে সক্রিয় 10 থেকে 5 তৈরি হবে না, সক্রিয় 5 থেকে এইভাবে প্রথ্রম্বিন থ্রম্বিন ফাইব্রিন তৈরি হবে না, ফলে রক্ততঞ্চন বন্ধ হবে না। এরপর আমরা দেখব হিমোফিলিয়া বি। এক্ষেত্রে কি হয়, এই যে 9 ফ্যাক্টরটি রয়েছে না, 9, এই 9 ফ্যাক্টরটি কি হয় না, তৈরি হয় না। যখনই 9 ফ্যাক্টর, তাহলে হিমোফিলিয়া বি কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে ঘটে? 9 ফ্যাক্টরের অনুপস্থিতিতে ঘটে। তাহলে এর জিনটি কোথায় অবস্থিত? এক্স ক্রোমোজোমে অবস্থিত, অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত হলো হিমোফিলিয়া বি। তাহলে এই 9 ফ্যাক্টর যদি তৈরি না হয়, 8 ফ্যাক্টর তৈরি হবে না, 10, পুরো পাথওয়েটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সেই কারণে এই হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে ঘটে? 9 ফ্যাক্টর। দেখো এই 9 ফ্যাক্টরটিকে বিশেষ একটি নাম দেওয়া হয়, বলা হয় কি ক্রিস্টমাস ফ্যাক্টর। তাহলে এই 9 ফ্যাক্টরটি যদি অনুপস্থিত হয়, সেই কারণে হিমোফিলিয়া বিকে বলা হয় কি ক্রিস্টমাস হিমোফিলিয়া। তাহলে এটিও এক্স ক্রোমোজোমে অবস্থিত। এই হিমোফিলিয়া এ যাকে ক্লাসিক হিমোফিলিয়া বলা হলো, এর জিনটিও কোথায় অবস্থিত? এক্স ক্রোমোজোমে অবস্থিত। এরপর আমরা দেখব কি লাস্ট প্রকারভেদ, যেটি হলো হিমোফিলিয়া সি। এই হিমোফিলিয়া সি এক্ষেত্রে এর জিনটি অটোজোমে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অটোজোমে অবস্থিত। অর্থাৎ হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এক্স ক্রোমোজোমে অবস্থিত এর জিন। হিমোফিলিয়া সি এর জিনটি কোথায় অবস্থিত? অটোজোমে অবস্থিত। এবং এক্ষেত্রে ফ্যাক্টর 11, কত নম্বর ফ্যাক্টর? এই ফ্যাক্টর হচ্ছে 11। এই 11 ফ্যাক্টরটি কি হয় না, তৈরি হয় না। যেই ফ্যাক্টর 11 তৈরি হয় না, 9, 8, 10, 5 এগুলো সক্রিয় হবে না, শেষে ফাইব্রিন তৈরি হবে না, ফলে কি হবে না, রক্ত তঞ্চিত হবে না, রক্তক্ষরণ বন্ধ হবে না, অর্থাৎ কি হবে, রক্তক্ষরণ বিলম্বিত হবে। স্টুডেন্টস, এবারে এই হিমোফিলিয়া থেকে তোমাদের কিছু প্রবলেম পরীক্ষায় দেওয়া থাকে। কি বলা থাকে দেখো, একজন হিমোফিলিয়া আক্রান্ত পিতা, কি আক্রান্ত পিতা? হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও একজন হিমোফিলিয়া আক্রান্ত মাতা যদি বিবাহ করানো হয়, তাহলে তাদের সন্তান সন্ততি কীরূপ হবে তা চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো। দেখো আমরা যদি দেখেছিলাম ক্যাপিটাল এইচ, অর্থাৎ হিমোফিলিয়া প্রথম এইচটি নেওয়া হয়েছে। ক্যাপিটাল এইচ যে জিনটি ছিল সেটি কেমন ছিল? স্বাভাবিক জিন ছিল। ওই জিনটি মিউটেশনের ফলে কেমন জিনে পরিণত হলো? স্মল এইচ, অর্থাৎ প্রচ্ছন্ন জিনে পরিণত হলো। তাহলে এই এইচ জিনটি কি স্বাভাবিক জিন? স্মল এইচ জিনটি কেমন জিন? রোগাক্রান্ত জিন। স্বাভাবিক জিনটি কি হলো? ক্যাপিটাল এইচ। অস্বাভাবিক জিন অর্থাৎ আক্রান্ত জিনটি কি হলো? স্মল এইচ। এবার দেখো আমরা দেখেছি কি এই আক্রান্ত মাতা তার কি কি ক্রোমোজোম রয়েছে? এক্স এক্স। আক্রান্ত পিতা এদের কী কী ক্রোমোজোম? এক্স ওয়াই। আমরা জানি কি এই যে হিমোফিলিয়া আর জিনটি কোন ক্রোমোজোমে অবস্থান করে? এক্স ক্রোমোজোমে। তাহলে এখানে আক্রান্ত মানে কি জিন থাকবে? স্মল এইচ। এখানে কি থাকবে? এখানে দেখো পুরুষ পিতার ক্ষেত্রে আমরা দেখব কি শুধুমাত্র এক্স ক্রোমোজোম রয়েছে,
তাহলে এই শুধুমাত্র এই এক্স ক্রোমোজোমটিতেই আক্রান্ত জিনটি থাকবে, ওয়াই ক্রোমোজোমে কী হবে না, থাকবে না। এখান থেকে কেমন গ্যামেট তৈরি হবে, এক্স এইচ ওয়াই, এখান থেকে এক্স স্মল এইচ। তাহলে এদের মধ্যে আমরা চেকার বোর্ড করে দেব। দেখো এই সাইড বরাবর পুরুষ গ্যামেট রাখবো। এবার আমরা যদি এই দুটো গ্যামেটের মিলন ঘটাই, স্মল এইচ মানে ছোট এইচ মানে কি, যে এক্স এক্স মানে কি, আক্রান্ত কন্যা। কেমন কন্যা তৈরি হলো, আক্রান্ত। অপরদিকে আমরা যদি দেখি এক্স স্মল এইচ ওয়াই, এখানে কি হলো, আক্রান্ত পুত্র এক্স ওয়াই। এখানে যদি দেখি এক্স স্মল এইচ, এখানে কি হলো, আক্রান্ত কন্যা। অপরদিকে আমরা যদি দেখি এক্স স্মল এইচ ওয়াই, এখানে কি হলো, আক্রান্ত পুত্র। অর্থাৎ এখান থেকে দেখো 50% কন্যা কেমন হলো, আক্রান্ত। অপরদিকে আমরা যদি দেখি 50% পুত্র কি হলো, আক্রান্ত। অর্থাৎ এখানে 100% অপত্যই কেমন তৈরি হবে, হিমোফিলিয়া আক্রান্ত তৈরি হবে। একই রকমভাবে তোমাদের আরও প্রবলেম দেওয়া থাকবে। দেখো এটি 1 নম্বর গেল। আরও দেওয়া থাকবে কি, হিমোফিলিয়া বাহক মাতা এবং তার সঙ্গে কার বিবাহ করা হলো, আক্রান্ত পিতার বিবাহ ঘটানো হলো। দেখো এখানে কি হবে, জিনোটাইপটি ধরা মেন, আর বাদ বাকি সমস্ত হয়ে যাবে। পিতা মানে কি এক্স ওয়াই, মাতা মানে কি এক্স এক্স। দেখো আক্রান্ত জিন মানে আমি কি বলেছি, স্মল এইচ। তাহলে এদের এক্স ক্রোমোজোমে স্মল এইচ থাকবে। বাহক মাতা, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। বাহক মাতা মানে কি, এখানে একটি প্রকট জিন অর্থাৎ একটি স্বাভাবিক জিন থাকবে এবং আরেকটি অস্বাভাবিক জিন। আচ্ছা এই জিনটা তো প্রচ্ছন্ন, এই জিনটি তো প্রকট আমি বলেছি, তাহলে প্রকট জিনটি আগে প্রকাশ পাবে প্রচ্ছন্ন জিনের তুলনায়। তাহলে এই মাতাটি স্বাভাবিক কিন্তু একটি বর্ণান হিমোফিলিয়ার জিন বহন করিতেছে, তার মানে এটি কি হবে, বাহক মাতা হবে। তার মানে ইয়া কী হবে, বাহক মাতা। তাহলে এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ, এক্স স্মল এইচ ওয়াই। তাহলে আমরা যদি এখানে চেকার বোর্ড করে দিই, এক্স ক্যাপিটাল ওয়াই, এক্স স্মল এইচ, সরি ক্যাপিটাল এইচ স্মল এইচ, এক্স স্মল এইচ ওয়াই। দেখো কি হয়, এক্স এক্স, এখানে কি রয়েছে, ক্যাপিটাল এইচ স্মল এইচ, অর্থাৎ এটি কেমন হবে, বাহক কন্যা। এটি কি হলো, বাহক কন্যা। এক্স এক্স স্মল এইচ কী হবে, এটি আক্রান্ত কন্যা। অপরদিকে আমরা যদি দেখি এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, স্বাভাবিক পুত্র। এক্স স্মল এইচ ওয়াই, আক্রান্ত পুত্র। অর্থাৎ দেখো বাহক কন্যা কত পার্সেন্ট তৈরি হয়েছে, 50%। আক্রান্ত কন্যা বাহক কন্যা 25%, আক্রান্ত কন্যা 25%, স্বাভাবিক পুত্র এটিও 25%, আক্রান্ত পুত্রও কীরকম তৈরি হয়েছে, 25%। তাহলে এই কোশ্চেনগুলো আসলে তোমরা সহজেই করতে পারবে পরীক্ষায়। তাহলে এখানে একটি জিনিস তোমরা মাথায় রাখো, এই পিতা কি ছিল, আক্রান্ত। এর এই যে কন্যাটি তৈরি হলো, এটি কি হলো, বাহক। মানে সে রোগ প্রকাশ করতে পারলো না কিন্তু তার মধ্যে একটি রোগাক্রান্ত জিন থাকলো। তাহলে এই আক্রান্ত পিতা থেকে কোথায় গেল, বাহক গেল। এরপর আমরা দেখব এই বাহক কন্যা, আরও একটি কোশ্চেন ধরো তোমার পরীক্ষাতে আসলো 3 নম্বর, এটি ছিল 2। দেখা গেল কি, বাহক মাতা এবং স্বাভাবিক পিতার যদি বিবাহ ঘটানো হয় তাহলে তাদের সন্তান সন্ততি কী রূপ হবে তা উল্লেখ করো। বাহক মানে আমি কি বলেছি, একটি অস্বাভাবিক জিন, একটি আক্রান্ত জিন, একটি স্বাভাবিক, একটি আক্রান্ত জিন। স্বাভাবিক মানে কি হবে, এদের কি হচ্ছে এক্স ক্রোমোজোম, এই জিনটি স্বাভাবিক জিন, এই জিনটি স্বাভাবিক জিন। তাহলে এখান থেকে আমরা যদি ক্রস করি, গ্যামেট তৈরি করি, কি হবে, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এদের যদি আমরা চেকার বোর্ড করি, এই সাইড বরাবর এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে দেখো এখানে কি হবে, এক্স এক্স ক্যাপিটাল এইচ অর্থাৎ স্বাভাবিক
কন্যা তৈরি হলো। এখানে কি হলো, এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ, বাহক কন্যা কি তৈরি হলো, বাহক কন্যা। এবার দেখো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, স্বাভাবিক পুত্র। লাস্ট দেখো যেটা ইম্পর্ট্যান্ট, এক্স স্মল এইচ ওয়াই, অর্থাৎ কি হলো, আক্রান্ত পুত্র তৈরি হলো। কেমন হলো, আক্রান্ত পুত্র। তাহলে স্বাভাবিক কন্যা কত পার্সেন্ট হলো, 25%। বাহক কন্যা কত পার্সেন্ট হলো, 25%। স্বাভাবিক পুত্র 25%, রোগাক্রান্ত পুত্র, আক্রান্ত পুত্র কত, 25%। এবার দেখো এটি আমরা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স পড়তেছি বা লিঙ্গ সংযোজিত বংশানুসরণ পড়তেছি। এখানে দেখো আক্রান্ত পিতার বৈশিষ্ট্য, মানে রোগাক্রান্ত পিতার যে বৈশিষ্ট্যটি বাহক মাতার মাধ্যমে স্থানান্তরিত হয়ে যেতে, বাহক কন্যা, এই বাহক কন্যার মাধ্যমে স্থানান্তরিত হয়ে কোথায় প্রকাশ পেয়েছে, আক্রান্ত পুত্রে প্রকাশ পেয়েছে। ইহাকে বলা হয় কি, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তোমাদের পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন আছে, ক্রিস ক্রস উত্তরাধিকার কি। দেখো কি বলেছে, এটি কি আক্রান্ত পিতা, তাহলে পিতার বৈশিষ্ট্য, এই পিতা কেমন, রোগাক্রান্ত। আক্রান্ত পিতার বৈশিষ্ট্য কার মাধ্যমে, বাহক কন্যা, অর্থাৎ কন্যার মাধ্যমে কিসে কি হয়েছে, বাহিত হয়েছে, মানে এটা কি বাহক। এক্ষেত্রে রোগ প্রকাশ পেল না, কিন্তু পিতার বৈশিষ্ট্য মানে রোগাক্রান্ত বৈশিষ্ট্যটি কার মাধ্যমে, কন্যার মাধ্যমে কিসে বাহিত হয়েছে, পুত্রে বাহিত হয়েছে। পুত্র মানে কি, এটি নাতি, যদি দেখা যায় এই পিতা এর নাতি, তাহলে পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে যদি নাতিতে প্রকাশিত হয়, এই নাতি কেমন হয়েছে, রোগাক্রান্ত। তাহলে পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে বাহিত হয়ে যদি নাতিতে প্রকাশ পায়, এই রূপ বৈশিষ্ট্যকে বলা হয় কি, ক্রিস ক্রস উত্তরাধিকার বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা দেখলাম পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতি, অনুরূপভাবে এটিও হতে পারে মাতার বৈশিষ্ট্য, রোগাক্রান্ত মাতা, তার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে, কার মাধ্যমে বাহিত হবে, পুত্রের মাধ্যমে বাহিত হয়ে কোথায় প্রকাশ পাবে, নাতনিতে যদি প্রকাশ পায়, তখন তাকে কি বলা হবে, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটি কোথায় দেখতে পাওয়া যায়, কেবলমাত্র সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত বংশগতির ক্ষেত্রেই এই ক্রিস ক্রসটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতিতে, মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে কোথায় স্থানান্তরিত হবে, নাতনিতে স্থানান্তরিত হবে, তাহাকে বলা হবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে আমরা এই প্রবলেমগুলো পরীক্ষা যদি আসে খুব সহজেই আমরা করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা উল্লেখ করব বর্ণান্ধতা সম্পর্কে।